দেশের ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস, সতর্কতা জারি। সাত কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা আজ। নারায়ণগঞ্জে এক বছরে বন্ধ হলো ২৬ পোশাক কারখানা, কর্মহীন ৫,৩৪২ শ্রমিক। গাজা শহর দখলের অনুমোদন দেবে নেতানিয়াহু। এবং ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালামের ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গেল সপ্তাহে উত্তরাঞ্চলের রাজশাহী মহানগর এবং নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলাকালে হালকা ঠান্ডা অনুভব করেন। এরপর থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিকেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রচুর পরিশ্রম, পর্যাপ্ত ঘুমের অভাব এবং আবহাওয়া পরিবর্তনজনিত কারণে আব্দুস সালাম অসুস্থ হয়ে পড়েন। পরে ডাক্তার দ্রুততার সঙ্গে কিছু পরীক্ষার মাধ্যমে চিকিৎসা শুরু করেন। তিনি আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া হয়েছে সতর্কবার্তা। শুক্রবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। রাজধানীর সরকারি ৭ কলেজকে একত্রিত করে গঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ। প্রতিষ্ঠানটির প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার এই পরীক্ষার মাধ্যমে প্রায় ১১,৫০০ শিক্ষার্থী ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান কোর্সে ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১,১৫০টি। ভর্তি পরীক্ষা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩টি ভাগে নেওয়া হবে। আগের আবেদন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে করা হয়েছিল, তা স্বয়ংক্রিয়ভাবে ডিসিইউতে গ্রহণযোগ্য হবে। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল, এসএসসি ও এইচএসসি নম্বর মিলিয়ে মোট ১২০ নম্বরে তৈরি করা হবে মেধাক্রম। বিষয় বরাদ্দ ২০ অক্টোবর, ভর্তি শেষ হবে ২৫ অক্টোবর এবং ক্লাস শুরু ৩০ অক্টোবর। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে বাংলাদেশ সহ এশিয়ার ৫টি দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে। বিস্তারিত জাগো রিপোর্টে। বাংলাদেশ সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চলতি মাসের শেষ দিকে এই সফর হওয়ার কথা থাকলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তা আপাতত বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, মেলোনির এশিয়া সফরের অংশ হিসেবে ৩০ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তিনি ২ দিনের সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন। এরপর ৮ সেপ্টেম্বর পর্যন্ত তার সিঙ্গাপুর, জাপান সহ ৫টি দেশে যাওয়ার সূচি চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই ইউরোপের ভূরাজনৈতিক জটিলতার কারণে পুরো সফর প্যাকেজ স্থগিত করে রোম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে জানান, ঢাকা ইতালি দূতাবাস বৃহস্পতিবার দুপুরে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। তিনি জানান, শুধু বাংলাদেশ নয়, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরও একসঙ্গে স্থগিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং ইউরোপের নিরাপত্তাজনিত অগ্রাধিকারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকাকে জানানো হয়েছে। মেলোনির এই সফরকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিয়ে দেখছিল। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এটি হতে যাচ্ছিল ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, অভিবাসন ও শ্রমবাজার ইস্যুটি এই সফরের আলোচনায় প্রধান স্থান পেত। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বিগত কয়েক বছর ধরে নানা কারণে নারায়ণগঞ্জের পোশাক খাতে বেশ অস্থিরতা চলছে। পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এটা আরও প্রকট আকার ধারণ করেছে। ধাক্কা সামলাতে ব্যর্থ হচ্ছেন শিল্প কারখানার মালিকরা। এই অবস্থায় 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত 26টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন 5342 জন। সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, উৎপাদন অপ্রতুলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে অস্থিরতা বেড়েছে। শ্রমিক আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। ফলে সময়মতো অর্ডার সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে কারখানাগুলো। সব মিলে চাপ সামলাতে না পেরে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। জেলা শিল্পাঞ্চল পুলিশ কার্যালয়ে জানায়, বর্তমানে নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে 1834টি পোশাক কারখানা রয়েছে। বিভিন্ন কারণে গেল বছরের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত এক বছরে 26টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন 5342 জন। 5 আগস্টের পরে এই নতুন সরকার এসেছে, শুধুমাত্র এই জন্যই বন্ধ হয়নি। এটা বন্ধ হওয়ার যে উপক্রম হচ্ছিল সেটা বিগত সরকারের আমল থেকেই এই ফ্যাক্টরিগুলি খুব দুর্বল অবস্থাতে চলছিল। তার মধ্যে বৈশ্বিক অবস্থা, যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর সেটার শুরুটা হয়েছিল সেই আমাদের করোনার ভাইরাসের যেই বিভিন্ন বন্ধর, তখন থেকে এটার শুরু। এরপরে আস্তে আস্তে ব্যাংকের ইন্টারেস্ট সেই সিঙ্গেল ডিজিট থেকে অনেকটাই বেড়ে গেল এবং বিভিন্ন বৈশ্বিক এই কারণে আমাদের অর্ডারগুলিও দিনে দিনে কমতে থাকলো। তো সব কিছু মিলিয়ে তখন থেকে ফ্যাক্টরিগুলো অনেক দুর্বল ছিল। 5 আগস্টের পরে এটার ধাক্কাটা টোটাল দেশের উপর যেমন পড়লো, তখন অর্ডারপত্র আরও কমে গেল, ব্যাংকিং ইন্টারেস্ট আরও বাড়া শুরু হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আইন শৃঙ্খলা ওইরকমভাবে কন্ট্রোল করতে পারতেছিল না। তো সব মিলিয়ে ফ্যাক্টরিগুলো আরও খুব নাজুক অবস্থায় পড়ে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হওয়া আরেকটু শুরু হলো। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি। আক্তার হোসেন এ সময় বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন করা উচিত, কিন্তু অনেকে শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে বলেও জানান তিনি। নাগরিক পার্টির তরফে বারবার বলেছি যে সরকার যে নির্বাচনের সময়সীমার কথা বলেছে, যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সরকার, কিন্তু তার আগে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্য রয়েছে। সংস্কারগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। সেই জায়গাগুলোতে সরকার যত দ্রুত এটা করতে পারবে তত দ্রুত সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে। এবং বাংলাদেশে যেহেতু একটা নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে, সে জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা অনেক আগে থেকেই সরকারের কাছে করে এসেছি। সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে, সে ব্যাপারে আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাব। জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে, নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব যেখানে ঘটে, সেখানে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই সেখানে একটা শাসনতান্ত্রিক কাঠামোর তৈরিতে তারা ভূমিকা রাখে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার
বিচার বিভাগ, বাংলাদেশের প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন সেই ব্যাপারগুলো নিয়ে অনেকগুলো আলাপ আলোচনার জায়গা তৈরি হয়েছে, সেই আলোচনাগুলো হয়েছে। আমরা গণপরিষদ নির্বাচনের দাবিটা নিয়েছি সরকারের কাছে, এবং অনেকে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন, এবং সেই বিষয়গুলো নিয়ে সরকার একটা সিদ্ধান্তে তাদেরকে আসতে হবে, যাতে করে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা শহর দখলের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেবেন বলে জানিয়েছেন। তবে এর মধ্যে হামাসের সঙ্গে চলমান আলোচনাও আবার শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি, যার লক্ষ্য হচ্ছে অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান। বৃহস্পতিবার গাজার কাছে সেনাদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন তিনি এখনও গাজা সিটি দখলের পরিকল্পনায় অটল রয়েছেন। এই পরিকল্পনার আওতায় রয়েছে প্রায় 10 লাখ মানুষকে জোরপূর্বক সরিয়ে দেয়া এবং ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংসের ধারাবাহিক অভিযান। নেতানিয়াহু বলেন একই সঙ্গে তাদের সব জিম্মিকে মুক্তি এবং যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের গ্রহণযোগ্য শর্তে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গাজা সিটিতে সম্ভাব্য বড় অভিযান আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে পারে, যদি বৃহস্পতিবার বিকেলে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু চূড়ান্ত অনুমোদন দিয়ে থাকেন। এবারে খেলার খবর। সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের 14তম আসর। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাবান এই টুর্নামেন্টের এবারের আসরের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন হবে তুলনামূলক সমৃদ্ধশালী দেশ দক্ষিণ আফ্রিকাতেই। টুর্নামেন্টের মোট 54 ম্যাচের 44টি হবে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল এই দেশটিতে। বাকি 10 ম্যাচ আয়োজিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। আফ্রিকা মহাদেশে সবচেয়ে পুরুষদের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল 2003 সালে। 24 বছর পর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে পেরে বেশ উৎফুল্ল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তারা। জমজমাট আয়োজন নিয়ে এরই মধ্যে পরিকল্পনাও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয় 44টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার 8টি ভেন্যুতে। সিএসএ এক বিবৃতিতে বলেছে দক্ষিণ আফ্রিকায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গবেরহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্লে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের 7 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস, সতর্কতা জারি। সাত কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা আজ। নারায়ণগঞ্জে 1 বছরে বন্ধ হলো 26 পোশাক কারখানা, কর্মহীন 5342 শ্রমিক। গাজা শহর দখলের অনুমোদন দেবেন নেতানিয়াহু। এবং 2027 বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।